এটা ছিল লুক্সর ডে 2। আজ আমরা যাচ্ছি ভ্যালি অফ দ্য কিংসে। ভ্যালি অফ দ্য কিংস নামটা শুনেই মনে হচ্ছে না খুব ইন্টারেস্টিং একটা জায়গা, বাট আই ওয়াজ রং। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের হোটেল থেকে ভ্যালি অফ দ্য কিংসে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 30 মিনিটস। আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি পুরোটাই পাথর দিয়ে তৈরি। আশেপাশে পাহাড় দেখতে বেশ ভালোই লাগছিল, তো আমরা দেখতে দেখতে চলে গেলাম ভ্যালি অফ দ্য কিংসে। ঢুকে প্রথমে এটা ছিল ম্যাপ। তো আমরা আমাদের গাইডের জন্য ওয়েট করছিলাম, কারণ উনি আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসছিল। চলুন আপনাদের সাথে ভ্যালি অফ দ্য কিংসের কিছুটা হিস্ট্রি শেয়ার করি। লুক্সরের কাছে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত রাজাদের উপত্যকাটি ছিল মিশরের নতুন রাজ্যের সময় ফারাও এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য প্রাথমিক সমাধিস্থল। এখানে 60টিরও বেশি সমাধি রয়েছে, যার মধ্যে তুতানখামুন, সেতি প্রথম এবং রামসেস দ্বিতীয়র মতো ফারাওদের সমাধি, রানী মহাযাজক এবং অন্যান্য অভিজাতদের সমাধি রয়েছে। পশ্চিম তীরে উপত্যকার অবস্থান তাৎপর্যপূর্ণ ছিল, কারণ বিশ্বাস করা হতো যে সূর্যদেব পশ্চিমে মারা যান এবং পূর্বে পুনর্জন্ম লাভ করেন, যা পশ্চিমকে অন্ত্যেষ্টিক্রিয়ার সাথে সংযুক্ত করে। যাই হোক, হিস্ট্রি তো অনেক বললাম, এবার চলুন আমাদের ভিডিওতে ফিরে আসা যাক। এখানে ক্যাশ কাউন্টারে পে করেও টিকিট নেওয়া যায়, এমনকি কার্ডের মাধ্যমেও পে করে আপনি চাইলে টিকিট নিতে পারবেন। টিকিট নেবার পর এবার আমরা ট্যুরিস্ট কারে উঠে গেলাম, কারণ আমাদের অনস্পট যেতে হবে, কারণ এখান থেকেও বেশ অনেকটা দূরেই ছিল ভ্যালি অফ দ্য কিংসের সেই মূল ফটক। অনেক বেশি গরম ছিল, কারণ যেহেতু আমরা অনেক সকাল সকালই বের হয়েছি, তখনও অনেক গরম ছিল। যাই হোক, সেখানে পৌঁছে আমাদের গাইড এখানে বসেই সব হিস্ট্রি বলে দিল এবং সব কিছু বুঝিয়ে দিল, যাতে আমরা ভিতরে যেয়ে সবটা ঘুরে আসতে পারি। উনি আমাদের সাথে ভিতরে যেতে পারেননি, কারণ এখানে গাইড অ্যালাউ ছিল না। সামনেই দাঁড়িয়ে থাকা এই সিকিউরিটির কাছে আমি আমার টিকিটটা দিয়ে দিলাম এবং উনি বলল আপনাদের অপোজিট ওই সাইডটা থেকে যেতে হবে। পাথর কেটে এই গুহা বানানো হয়েছিল। বেশ অনেকগুলো সিঁড়ি ছিল, তো আমার কাছে প্রথমেই ভয় লাগছিল যে এতগুলো সিঁড়ি পেরিয়ে নামবো, এরপর উঠতে না যেন কতই কষ্ট হবে। যাই হোক, সিঁড়িগুলো পার হওয়ার পরে আবার এরকম কাঠের একটা বেস ছিল, পা অনেক ফসকে যাচ্ছিল। তাই আমি ভাবলাম যদি পড়ে যাই ভিডিও আর করতে পারবো না, আর ব্যথাও পেয়ে যাব। তাই আমি ভিডিওটা অফ করে আগে নিচে নেমে আপনাদের জন্য আবার ভিডিও শুরু করি। যাই হোক, নিচে আবার সে আঁকিবুকি। এখানে খুব সম্ভবত একটা মমি ছিল, এখন নেই। নিচে একজন গার্ড ছিল, উনি আমাদের সব কিছু ডেসক্রাইব করছিল। যদিও আমাদের গাইড আমাদের সব কিছু বলে দিয়েছিল এবং আমাদের কাছে বুকস ছিল, আমরা সবই জানতাম, কিন্তু তারপরও আবার উনি জোর করে এক প্রকারে আমাদের সব হিস্ট্রি বলছিল। এরপরে এক প্রকারের জোর করেই সে আমাদের কাছে আমাদের ফোন চাইলো এবং আমাদের ছবি তুলে দিল। এই যে দেখেন, কতগুলো সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হয়েছে। একে তো অনেক বেশি গরম, নিচে গুহায় স্বাভাবিকভাবে কোনো বাতাস ছিল না। এতগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে, আবার অন্যান্য গুহায় নিচে যেতে হবে, আবার উঠতে হবে। তো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এটা অন্য আরেকটা গুহা। থ্যাঙ্কফুলি এখানে আমাদের তেমন একটা কষ্ট হয় নাই, কারণ অল্প কয়েকটা সিঁড়ির পরেই বাকিটা সমান ছিল, আমাদের তেমন একটা কষ্ট হয়নি।
আবারও বলে রাখা ভালো, যেহেতু তখন কোনো শব্দের ব্যবহার ছিল না, কোনো এবিসিডি বা কোনো কিছুই ছিল না, তখন এই আঁকিবুকি দিয়েই মানুষ নিজের ভাষা প্রকাশ করত এবং প্রত্যেকটা সিম্বলই এক এক ধরনের শব্দ বা বাক্য তৈরি করে। এই যে নিচে দেখা যাচ্ছে এখানেও মমি ছিল, কিন্তু এখন এগুলো কিছুই নেই, জাস্ট এখানে ডামি রাখা আছে। আমাদের গাইড যা বলেছিলেন যে তখনকার সময় নাকি আম হাফ আ মানুষের মতো, হাফ কোনো অ্যানিমেলের মতো, তারপরে ২ ধরনের কোনো পশু বা পাখির মতো এরকম প্রজাতির মানুষজন বা পশু-পাখি ছিল। সেই সময়ের মানুষ বা পশু-পাখি কেমন ছিল সেগুলোই এই স্টোনের উপরে ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, পুরোটা জুড়েই এই একই ধরনের আর্ট ছিল, এগুলোই দেখছিলাম। এরপর এখানে ঘোরা শেষ, আবার আমরা টুরিস্ট কারে করে ব্যাক করছিলাম। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।